প্রথম পর্বে আমরা দেখেছি আফিয়া আদনানের কিডন্যাপ হওয়ার মেসেজ ও ছবি দেখে ভয়ে চিন্তায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবং এই প্রশ্নগুলো শ্রোতাদের মনে ঘুরপাক্ষা ছিল। আদনান কি সত্যিই বেঁচে আছে? রাফির পেছনে আসলে কে আছে? আর আফিয়া কি সত্য প্রমাণ করতে পারবে? এই সব প্রশ্ন খোলাসা হবে এই পর্বে। বন্ধুরা, যারা প্রথম পর্বটি মিস করেছেন, এই ভিডিও পিন কমেন্টের লিঙ্ক থেকে প্রথম পর্বটি আগে দেখে নিন। রাত তখন প্রায় ৩টে। বাইরে টিপটিপ বৃষ্টি, আকাশে মেঘের গর্জন। ঘরের ভেতর নিস্তব্ধতা, কিন্তু আফিয়ার বুকের ভেতর যেন ঝড় বইছে। মোবাইলের স্ক্রিনে এখনও জ্বলছে সেই ছবিটা। আদনান ভাইয়া, চোখ বাঁধা, হাত বাঁধা, অন্ধকার এক ঘরে বসে আছেন। তার মাথা ঝিমঝিম করছে, হাত কাঁপছে, কিন্তু কান্না আসছে না। ভয় এত গভীর হয়ে গেছে যে চোখের পানি পর্যন্ত শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল, মাথা সিজদায় রাখল। হে আল্লাহ, আমি একা না, আপনি আছেন, আপনি সব দেখছেন। তার মনে হচ্ছিল যদি সে এখন ভুল কিছু করে, আদনান ভাইয়ার জীবন ঝুঁকিতে পড়বে। হঠাৎ আবার ফোনে মেসেজ এলো, পুলিশে গেলে ছেলেটাকে জীবিত পাবে না, কাল সকাল 10টার আগে সিদ্ধান্ত নাও। নিচে একটা লোকেশন পাঠানো হয়েছে, ঢাকার বাইরে এক পরিত্যক্ত গুদামঘর। আফিয়া বুঝতে পারল এটা ফাঁদ, কিন্তু না গেলে? সকাল হওয়ার আগ পর্যন্ত সে এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারল না। ফজরের আজান শোনামাত্র সে অজু করল, নামাজে দাঁড়াল। তার কণ্ঠ কঁপছিল। নামাজ শেষে সে বাবার ঘরের দরজায় গিয়ে থামল, কিন্তু কিছু বলল না। বাবা মা এত কষ্টে আছেন, আর কষ্ট দিতে মন চাইল না। সে চুপচাপ একটা চিরকুট লিখল, আমার জন্য দোয়া করবেন, আমি সত্য প্রমাণ করেই ফিরব। তারপর হিজাব পরে কালো চাদর গায়ে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঢাকার সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তায় অল্প কিছু মানুষ, ভেজা বাতাস, হালকা কুয়াশা। সে রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে গেল। তারপর লোকেশন অনুযায়ী একটা সিএনজি ভাড়া করল। মনের ভেতর একটাই কথা, আমি ভয় পাব না। গুদামঘরের সামনে পৌঁছে সে দেখল জায়গাটা নির্জন। চারপাশে ভাঙা দেওয়াল, মরিচা ধরা টিন, ভেজা মাটি। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, তুমি সাহস করে এসেছ। আফিয়া ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে রাফি, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে কুটিল হাসি। আফিয়ার বুক ধক করে উঠল। আদনান ভাইয়া কোথায়? সে কাঁপা গলায় বলল। রাফি ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখনও আগের মতোই সরল আফিয়া। ভাবছ তুমি নায়িকা হয়ে সব ঠিক করে ফেলবে? আফিয়া দাঁত চেপে বলল, আমি জানি তুমি একটা চক্রের সাথে জড়িত। আমাকে ফাঁসিয়েছ, এখন আদনান ভাইয়াকে ছেড়ে দাও। রাফি হেসে উঠল, আমাকে নয়, আমাদের বলো। তার কথার সাথে সাথে গুদামের ভেতর থেকে আরও 3জন লোক বেরিয়ে এলো। একজন মোটা, একজন লম্বা, আরেকজনের চোখে কুটিল দৃষ্টি। আফিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে পিছু হটল না। তোমরা কি চাও? সে জিজ্ঞেস করল। মোটা লোকটা বলল, তুমি চুপ থাকবে। যেসব মেয়েদের সাথে যোগাযোগ করেছ তাদেরও চুপ থাকতে বলবে, আর এই কেসটা এখানেই শেষ। আফিয়া বুঝল তারা শুধু তাকে নয়, আরও অনেক মেয়েকে ব্ল্যাকমেইল করছে। আর না বললে? সে বলল। রাফি এবার সানগ্লাস খুলল, চোখে রাগ। তাহলে তোমার ভাইটার লাশ খুঁজে পাবে। মুহূর্তেই আফিয়ার বুক কেঁপে উঠল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিল। সে বলল, তোমরা ভেবেছ ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রাখবে? একদিন সত্য বেরোবেই। রাফি হঠাৎ তার হাত চেপে ধরল। সত্য? এই সমাজের টাকা আর প্রভাবই সত্য। তারপর সে একটা মোবাইল বের করে ভিডিও দেখালো। ভিডিওতে আদনান ভাইয়াকে দেখা যাচ্ছে। তিনি বলছেন, আফিয়া, কিছু করো না, আল্লাহর উপর ভরসা রাখো। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। আফিয়ার চোখে এবার পানি চলে এলো, কিন্তু সে জানে এখন কান্না দেখালে তারা জিতবে। সে বলল, তোমরা যদি ভাবো আমি চুপ থাকব, ভুল করছো। লম্বা লোকটা এগিয়ে এসে ফিসফিস করে বলল, তাহলে তোমাকেও রেখে দিতে হবে এখানে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে আফিয়া পিছনে সরে এলো। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। রাফির মুখের রং বদলে গেল। তুমি পুলিশে খবর দিয়েছ? আফিয়া অবাক হলো, সে তো দেয়নি, কিন্তু সুযোগ বুঝে সে চুপ রইল। চক্রের লোকগুলো দ্রুত ভেতরে ঢুকে গেল।
রাফি শেষবারের মতো তাকিয়ে বলল, খেলা এখানেই শেষ না। তারপর তারা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর সত্যি একটা পুলিশ ভ্যান এলো, কিন্তু তারা গোদামে ঢুকে কিছুই পেল না, সব খালি। একজন অফিসার আফিয়াকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? সে কিছুক্ষণ দ্বিধা করে সব খুলে বলল, আগের অভিযোগ, ব্ল্যাকমেইল, আদনানের অপহরণ, সব। অফিসার গম্ভীর মুখে বললেন, আপনার কথার প্রমাণ আছে? আফিয়া চুপ হয়ে গেল। পেনড্রাইভ তো চুরি হয়ে গেছে। পুলিশ আশ্বাস দিল, কিন্তু তাদের চোখে সন্দেহ স্পষ্ট। বাড়ি ফিরে সে দেখল মা অঝরে কাঁদছেন, বাবা থানায় গিয়েছিলেন, চিরকুট পেয়ে সবাই ভেঙে পড়েছেন। আফিয়া সব বলল, কিন্তু আদনানের কোনো খবর নেই। রাত নেমে এলো আবার। আফিয়া এবার নিজের ঘরে বসে ভাবছে, পুলিশ হঠাৎ এলো কেন? হঠাৎ তার মনে পড়ল সে বের হওয়ার আগে আদনান ভাইয়ার ফোনে একটা অটো শিডিউল মেসেজ সেট করা ছিল। হয়তো সেটা কোনো বন্ধুর কাছে গেছে। তারপরই ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। তুমি ভেবেছ তুমি বেঁচে গেছ? অপর প্রান্তের কণ্ঠ ঠান্ডা, তোমার ভাই এখনও আমাদের কাছে। আফিয়া বলল, তোমরা কি চাও? একটা কাজ, তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। কি কাজ? নতুন মেয়েদের ফাঁদে খেলবে, যেমন তোমাকে ফেলা হয়েছিল। আফিয়ার শরীর কেঁপে উঠল। আমি কখনো এটা করব না। ওপাশ থেকে হাসি, তাহলে কাল সকালেই ছেলেটার জানাজা পড়বে। লাইন কেটে গেল। আফিয়া বিছানায় বসে পড়ল। তার মাথার ভেতর শব্দ ঘুরছে। সে কি নিজের ঈমান বাঁচাবে নাকি আদনানের জীবন? সে আবার সিজদায় পড়ল, হে আল্লাহ, আপনি আমাকে এমন পরীক্ষায় ফেললেন কেন? হঠাৎ তার মনে হলো হয়তো এই লড়াই একা সম্ভব না। পরদিন সে গোপনে দেখা করল কলেজের এক আপু, নাম সুমাইয়া। তিনি একটি নারী অধিকার সংগঠনের সাথে যুক্ত। সব শুনে সুমাইয়া বললেন, তুমি একা নও, এই চক্রের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে, কিন্তু কেউ সামনে আসেনি। তাহলে এখন? আফিয়া জিজ্ঞেস করল। সুমাইয়া গভীরভাবে তাকালেন। প্রমাণ দরকার, আর সাহস। আফিয়া বলল, আমি প্রস্তুত। পরিকল্পনা হলো আফিয়া চক্রের সাথে যোগাযোগ রাখবে, কিন্তু গোপনে তাদের প্রমাণ সংগ্রহ করবে। এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আর কোনো পথ নেই। সেই রাতেই আবার ফোন এলো। তুমি রাজি? আফিয়া গভীর শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আমি রাজি। ওপাশে সন্তুষ্টির হাসি। কাল থেকে কাজ শুরু। ফোন কেটে গেলে তার হাত কাঁপছিল, কিন্তু চোখে দৃঢ়তা। সে জানে সে আগুন নিয়ে খেলছে। পরদিন তাকে নির্দেশ দেওয়া হলো একটি নির্দিষ্ট ক্যাফেতে যেতে। সেখানে নতুন টার্গেটের সাথে বন্ধুত্ব করতে হবে। আফিয়া হিজাব পরে ক্যাফেতে গেল। তার মনে হচ্ছিল সবাই তাকে দেখছে, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। হঠাৎ সে দেখল কোণের টেবিলে বসে আছে আদনান ভাইয়া। তার বুক ধক করে উঠল, কিন্তু আদনানের মুখে অদ্ভুত শূন্যতা, চোখে ভয়। তার পাশে দাঁড়িয়ে আছে সেই লম্বা লোকটা। লোকটা ফিসফিস করে বলল, ভুল কিছু করলে ওর গায়ে হাত পড়বে। আফিয়া বুঝল আদনান জীবিত, কিন্তু বন্দী। সে ধীরে ধীরে টেবিলে বসল। ভেতরে আগুন জ্বলছে, কিন্তু বাইরে শান্ত। লম্বা লোকটা বলল, আজ শুধু শুরু। তোমার কাজ ভালো হলে ওকে ছেড়ে দেব। আফিয়া মাথা নাড়ল। তার ভেতরে তখন একটাই সংকল্প, আমি তাদের ধ্বংস করব। কিন্তু সে জানে না এই খেলায় কে কাকে ব্যবহার করছে। রাফি কোথায়? চক্রের আসল নেতা কে? আর আদনান কি সত্যিই শুধু শিকার, নাকি আরও কিছু লুকিয়ে আছে? ক্যাফের কাঁচের দরজার ওপাশে বৃষ্টি পড়ছে। ভেতরে জমছে অন্ধকার ষড়যন্ত্র। আফিয়া বুঝতে পারছে সে এখন শুধু অপবাদের শিকার নয়, সে এক ভয়ঙ্কর চক্রের ভেতরে ঢুকে পড়েছে। আর এই আধার রাত এখনও শেষ হয়নি। পার্ট 3-তে জানতে পারবেন আফিয়া কি সত্যিই প্রমাণ জোগাড় করতে পারবে, নাকি এই খেলায় সে আরও গভীরভাবে বন্দী হয়ে যাবে। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখুন পার্ট 3 চাই। আর যারা এখনও এই গল্পের প্রথম পর্ব এখনও দেখেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পিন কমেন্ট থেকে প্রথম পর্বটি দেখে আসুন। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।